আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি। রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির পর আজ রোববার ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২ নম্বর গেট এলাকায় ফের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সোমবার ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। কমপ্লিট শাটডাউনে বুয়েটে ক্লাস পরীক্ষা বন্ধ, ক্যাম্পাস ফাঁকা। ৩ দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বুয়েটে সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। নূরের ওপর হামলার দায় সরকারকে নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে বলেছেন রিজভী। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে, তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। সর্বশেষ জানিয়ে দিব, উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, কি বললেন হাসনাত। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার খোঁজ খবর নিতে প্রতিনিধি পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার জন্য উপহারও পৌঁছে দিয়েছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। রাতভর সংঘর্ষের পর থমথমে পরিস্থিতির পর আজ রোববার ১২টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় ফের স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও এর আশপাশের এলাকায় সোমবার ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজকে উপজেলা প্রশাসন এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করে। প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষা ও শান্তিশৃঙ্খলা স্থিতিশীল রাখার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব থেকে রেলগেট পর্যন্ত রাস্তার উভয় পাশে ১৪৪ ধারা জারি করা হল। এ অবস্থা রোববার ৩১ আগস্ট দুপুর ২টা থেকে সোমবার ১ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এ সময়ে এসব এলাকায় সব সভা সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজমায়েত, বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র ও সকল প্রকার দেশীয় অস্ত্র বহন নিষিদ্ধ করা হল। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় ৫ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান কিংবা চলাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ করা হল। এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফের স্থানীয় ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন প্রায় ২০ জনের মতো শিক্ষার্থী। এ সময় উপাচার্য প্রশাসন অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন স্থানীয়দের ধাওয়ায় আহত হন। রোববার সকালে শিক্ষার্থী ও স্থানীয়রা ফের মুখোমুখি অবস্থানে আসে। এ সময় তিনি উপস্থিত হয়ে সমাধানের চেষ্টা করেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন শিক্ষার্থীদের ধাওয়া করলে তিনি আহত হন। জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে উত্তেজনা কমিয়ে আনার চেষ্টা করছে। রোববার সকাল থেকে প্রধান ফটক বন্ধ করে 0 পয়েন্ট এলাকায় বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় হামলায় জড়িতদের বিচার দাবি করেন তারা। এক পর্যায়ে ক্যাম্পাসের পাশে রাতের সংঘর্ষের স্থানে গেলে স্থানীয় লোকজনও লাঠিসোঁটা নিয়ে এগিয়ে আসেন। এতে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শনিবার রাত 11:30টার দিকে ২ নম্বর গেটের কাছে শাহাবুদ্দিন ভবন নামের একটি বাসায় বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রথম বর্ষের নারী শিক্ষার্থীকে দারোয়ান কর্তৃক মারধরের মাধ্যমে ঘটনার সূত্রপাত হয়। পরে সময়ে এই ঘটনার তাপ ছড়িয়ে পড়ে ক্যাম্পাস জুড়ে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে দলে দলে শিক্ষার্থীরা বেরিয়ে আসে ২ নম্বর গেটের দিকে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই মেয়ে শিক্ষার্থী রাত করে আসায় বাসার দরজা খুলতে অপারগতা জানান দারোয়ান।
পরে ওই বাসার আরও কিছু মেয়ে শিক্ষার্থী এসে দরজা খোলার জন্য জোর করে। পরে গেট খোলার পর ওই দারোয়ান ও মেয়ে শিক্ষার্থীর মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে ওই নারী শিক্ষার্থীর গায়ে হাত তোলে দারোয়ান। ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, আমি রাত 11:20 বাসায় আসি, তখন গেট লাগানো ছিল। এমনিতে রাত 12টা পর্যন্ত বাসায় ঢোকা যায়। আমি অনেকক্ষণ ধরে ডাকছিলাম গেট খোলার জন্য, কিন্তু দারোয়ান গেট খুলছিলেন না। এক পর্যায়ে যখন আমার রুমমেটরা দরজা খুলতে তাকে বাধ্য করল, তখন তিনি আমার উপর চড়াও হন। আমাকে মারধর করেন, আমার গায়ে হাত তোলেন, ঘাড়ে চড় মারেন। 3 দফা দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েটে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে বুয়েটের সব ক্লাস, পরীক্ষা বন্ধ রয়েছে। আজ রোববার ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে শিক্ষার্থীদের উপস্থিতি নেই বললেই চলে। কোথাও ক্লাস হচ্ছে না। বিভাগগুলোতে শিক্ষার্থীরা আসেনি, তবে প্রশাসনিক ভবনে জরুরি কাজ চলছে। গত বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার থেকে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম প্রকৌশল অধিকার আন্দোলন। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার এই কর্মসূচি শুরু হয়। বুয়েটে বৃহস্পতি ও শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকে, তবে বৃহস্পতিবার শুধু পরীক্ষা হয়। সেদিন বুয়েটের শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেন। গতকাল শনিবার তারা দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করেন। প্রশাসনিক ভবনের এক কর্মকর্তা বলেন, শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বন্ধ করেছেন। কর্মকর্তারা নিয়মিত অফিসে আসছেন, তবে কাজের চাপ কম। আন্দোলনরত শিক্ষার্থীদের 3 দফা দাবি হল, নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমেই নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ারিং করা, 10ম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন সে ব্যবস্থা করা, শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং সম্পূর্ণ করবেন তারাই যেন প্রকৌশলী বা ইঞ্জিনিয়ার লিখতে পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়া। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার দায় সরকারকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজকে দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, যেহেতু রিফাইন্ড আওয়ামী লীগের চেষ্টাটা ব্যর্থ হয়েছে, তাই জাতীয় পার্টির ভিতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। জাতীয় পার্টি হচ্ছে একদম সুনির্দিষ্ট ও চিহ্নিত ফ্যাসিবাদী দল। আমরা দেখেছি বিগত সময়ে আওয়ামী লীগের এই ফ্যাসিবাদী সংসদকে বারবার বৈধতা দিয়েছে ভারত। ভারত থেকে প্রেসক্রিপশন এনে বাংলাদেশে তারা একটি কৃত্রিম সংসদ তৈরি করেছে, কৃত্রিম গণতন্ত্র দেখিয়েছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদের কোনোভাবে যদি সমর্থন দেওয়া হয়, তাহলে সেটি যেমন সরকারের পক্ষ থেকে গ্রহণযোগ্য নয়, তেমনি জনগণের পক্ষ থেকেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো তার রুখে দাঁড়াবে বলে আমি প্রত্যাশা করি। তিনি বলেন, ইনক্লুসিভ নির্বাচনের নামে অনেকেই চাইবে না যে আগামী বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের এস্টাবলিশমেন্ট ছাড়া কোনো রাজনৈতিক কিংবা গণতান্ত্রিক সেটেলমেন্ট হোক। ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো যদি সরকারি দল ও বিরোধী দলে পরিণত হয়, তাহলে সেই সেটেলমেন্ট বাস্তবায়িত হয়ে যাবে। সেই জায়গা থেকে অনেকে নির্বাচন পেছানোর চেষ্টা করবে। তারা আওয়ামী লীগকে নানা ফরম্যাটে আনতে না পারলে সেটিকে বানচাল করার চেষ্টা করবে। আমরা মনে করি এ ধরনের সকল প্রচেষ্টা গণতান্ত্রিক ও রাজনৈতিক দলগুলো এবং সরকার রুখে দেওয়ার জন্য তৎপর রয়েছে। জাতীয় পার্টি নিষিদ্ধ করার প্রশ্নে আসিফ মাহমুদ বলেন, সরকার এ বিষয়ে এখনও কোনো অফিসিয়াল সিদ্ধান্ত নেয়নি, তবে সরকার ইতোমধ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠকে বসেছে। আজও মাননীয় প্রধান উপদেষ্টা কয়েকটি রাজনৈতিক দল ও জুলাই অভ্যুত্থানের কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করবেন। রাজনৈতিক দলগুলো এবং জনগণের পক্ষ থেকে যে বক্তব্য আসবে, সেই অনুযায়ী সরকার বিবেচনা করবে। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠনের বিষয়ে ভাবছে। এটা কোনো সাধারণ রাজনৈতিক কর্মীর ওপর হামলা নয়, বরং একটি রাজনৈতিক দলের প্রধান নেতার ওপর হামলা। আওয়ামী লীগের সময়েও এ ধরনের ঘটনা ঘটতে দেখিনি। এটা অত্যন্ত দুঃখজনক।
যেহেতু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বে আছে, তাই দায়িত্ব সরকারের ওপরই বর্তায়। সরকারকে এর সমাধান করতে হবে। এই হামলার বিচার করে ভবিষ্যতে যাতে কেউ এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা সাহস না পায়, সেটি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর রয়েছে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। আজকে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ বা আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। কোনো নির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। প্রশাসনের বিভিন্ন স্তরে দোষরা এখনও আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কী তা জানতে চেয়েছি। তবে কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। বিএনপি সিনিয়র এই নেতা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর নানান বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতি চ্যালেঞ্জ নিয়ে নানান সময় বক্তব্য তুলে ধরেছি। সার্বিক প্রস্তুতি আজ জানতে এসেছি। নির্বাচন কমিশন সাংবিধানিক দায়িত্ব পালন করবে বলে আশা করি। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে আমাদের প্রত্যাশা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নিবন্ধন পাবে কে পাবে না, এটা কমিশনের উপর নির্ভর করে। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা জাতীয় নাগরিক পার্টির এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ খোঁজ খবর নিতে প্রতিনিধি পাঠিয়েছেন। শুধু তাই নয়, তার জন্য উপহারও পৌঁছে দিয়েছেন। আজকে রাতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ছতরপুর স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এই তথ্য জানান হাসনাত আবদুল্লাহ। উল্লেখযোগ্য বিষয় হল, ব্যারিস্টার রুমিন ফারহানার পৈতৃক বাড়ি এই উপজেলার ইসলামপুর গ্রামে অবস্থিত। হাসনাত আবদুল্লাহ বলেন, রুমিন ফারহানার সঙ্গে আমাদের কিছু মনোমালিন্য ছিল, তবে আমরা তার এলাকায় আসছি খবর পেয়ে তিনি লোক পাঠিয়ে আমাদের খোঁজ খবর নিয়েছেন এবং উপহারও পাঠিয়েছেন। রাজনীতিতে এটি একটি ইতিবাচক বার্তা, যা অবশ্যই স্বাগত জানানো উচিত। তিনি বলেন, আমরা ২০২৪ পরবর্তী বাংলাদেশে কোনো ধরনের সহিংসতা দেখতে চাই না। ভিন্নমত গণতন্ত্রের শক্তি, আর সহিংসতা গণতন্ত্রের শত্রু। কেউ যদি আক্রোশ প্রকাশ করে, আমরা তার জবাব দেব গণতান্ত্রিকভাবে। আর কেউ ইতিবাচক বার্তা দিলে তা অবশ্যই গ্রহণ করা উচিত। রুমিন ফারহানার ব্যক্তিগত সহকারী জাকির হোসেন শুভ উপহার পাঠানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, দলীয় কর্মীরা এনসিপি নেতাদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের জন্য ছানামুখী পাঠানো হয়েছে। রাজধানীর বিজয়নগরের আসন পুনর্বিন্যাসকে কেন্দ্র করে গত ২৪ আগস্ট প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে বিএনপি ও এনসিপির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। বিএনপি নেত্রী রুমিন ফারহানা অভিযোগ করেন, শুনানির সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেবার চেষ্টা করা হয়েছে। অন্যদিকে এনসিপির কেন্দ্রীয় নেতা ও বিজয়নগরের বাসিন্দা মুহম্মদ আতাউল্লাহ অভিযোগ করেন, রুমিন ফারহানা ও তার সমর্থকদের হাতে তিনি আক্রমণের শিকার হয়েছেন। ঘটনার পর এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক বলে কটাক্ষ করেন। এর জবাবে রুমিন ফারহানা হাসনাতের কয়েকটি পুরনো ছবি প্রকাশ করে লেখেন, এই সেই ফকিন্নির বাচ্চাটা না। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। পরে অবশ্য রুমিন ফারহানা স্বীকার করেন, তার ব্যবহৃত অনাকাঙ্ক্ষিত শব্দচয়নে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখিত।